সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করবো এইবিটি এইচসি 82 পেজ। চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, বলেছে তীব্র তড়িৎ বিশেষ্য বেরিয়াম ক্লোরাইড, কি বলেছে বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ BaCl2 এই জলীয় দ্রবণে ভ্যান টক গুণক বের করতে বলেছে। আচ্ছা, বেরিয়াম ক্লোরাইডকে যদি জলে দ্রবীভূত করা হয় তাহলে উৎপন্ন হয় বেরিয়াম 2+ আয়ন এবং উৎপন্ন হয় দুটো Cl- আয়ন। ঠিক আছে, এবার ভ্যান টক গুণক আমাদের যদি বের করতে হয়, আমাদের সূত্রটা যেটা হয় মানে যে তীব্র তড়িৎ বিশেষ্য পদার্থ আর ভ্যান টক গুণকের মান আই বের করতে বলেছে, তাহলে আমরা কোন ইকুয়েশন ইউজ করব? যেহেতু এটা তীব্র তড়িৎ বিশেষ্য পদার্থ, তাহলে আমরা আলফা সমান সমান I-1 N-1 সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। তীব্র তড়িৎ বিশেষ্য কি হয়? সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। যারা তীব্র তড়িৎ বিশেষ্য তারা সম্পূর্ণরূপে কি হয়? বিয়োজিত হয়। তো সেই ক্ষেত্রে আলফার মান আমরা কত নিয়ে নিব? 1 মান নিয়ে নিব। আই আমাকে বের করতে হবে, এন এর মান আমরা পেয়ে গেছি 2 আর 1 3, 3 - 1 তাহলে কত হলো? তাহলে 2 ইন্টু I-1 অর্থাৎ আই এর মান হলো 3। হ্যাঁ কি না? আই এর মান কত আসলো? 3 আসলো। ঠিক আছে, চলো মুছে নিচ্ছি, এটা হয়ে গেছে যেহেতু। এটা পরের কোয়েশ্চেন, আদর্শ দ্রবণের জন্য কোনটি সঠিক নয়? দেখো, আদর্শ দ্রবণের জন্য আমাদের যে সূত্রটা থাকে, সেই সূত্রটা হলো যে রাউল্টের সূত্র মেনে চলতে হবে। এবং তারপর কি বলছে, ডেল ভি মিক্সিং নট ইজিক্যাল টু জিরো হতে হবে। সঠিক নয়, সঠিক নয় বলছে। বলছে আমাদের ডেল ভি মিক্সিং জিরো হতে হবে, ডেল এইচ মিক্স জিরো হতে হবে এবং ডেল ইউ মিক্স জিরো হতে হবে। বাট ডেল জি মিক্স, যেটাকে আমরা গিভস ফ্রি এনার্জি বলি, এটাকে নেগেটিভ হতে হয়। অর্থাৎ ডেল ভি মিক্স, ডেল জি মিক্সকে কি হয়? লেস দেন, লেস দেন হতে হবে, বুঝতে পারলা? জিরো থেকে, বুঝতে পারলাম? জিরো হওয়া যাবে না, জিরো হলে হবে না। আমরা জানি গিভস ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে সেই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হয়, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তাহলে সঠিক নয় হলো ডেল জি মিক্স নট ইজিক্যাল টু জিরো, তাই না? পরবর্তী কোশ্চেনের দিকে যাও তাড়াতাড়ি, এদিকে এদিকে বোর্ডের দিকে দেখো কি বলেছে। পরবর্তী কোশ্চেন, 90 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন চেয়েছে। অর্থাৎ পি নট মাইনাস পি ডিভাইডেড বাই পি নট ইজ ইকুয়াল টু কাই 2। আমাকে এটার মানই বের করতে বলেছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এবার কাই 2 মানটা আমাকে বের করতে হবে। কাই 2 কে আমরা কি লিখতে পারি? N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এবার N2 কে আমরা লিখতে পারি W2 বাই M2 ডিভাইডেড বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2। একই না বেটা? এবার W2 বলতে কি বোঝায়? দ্রাব্যের ভর। দ্রাব্য কতটা? 18 গ্রাম। কত গ্রাম জলে? 90 গ্রাম জলে। তাহলে দ্রাব্যটা কত হলো? দ্রাব্য হলো 18 গ্রাম, 18 দ্রাব্য, তাই না? গ্লুকোজ তার আণবিক ভর 180। তারপরে W1টা হলো তোমার 90, কত? 18 গ্রাম, 18 হলো তার আণবিক ভর, ইন্টু 18/180। তাই কি না? বুঝতে পারতেছি কি বুঝতে পারতেছো না? একদম। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কি বাড়াবে? এটা আসবে 0.1 উপরে, তাই না? দেখে বোঝা যাচ্ছে 0.1 আসবে, কারণ 18টা কেটে গেলে 10 আসলো 0.1। আর এটা আসবে তোমার কত? 5, 5 18 90, 5 0.5, 0.1 অর্থাৎ। আর কি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 0.1 ইন্টু 5.1, পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দিলাম, তাহলে 1/51, তাই না? তো এটা কাছাকাছি আসবে কত? 0.02 এর। দেখে নিও, ঠিক আছে? নেক্সট পরবর্তী প্রশ্ন থেকে দেখো কি বলেছে। বলেছে কোনটি টিন্ডাল প্রভাব পরিলক্ষিত নয়? সেটা হলো চিনির দ্রবণ। কি? চিনির দ্রবণ। কারণ চিনির দ্রবণ এক প্রকার প্রকৃত দ্রবণ। চিনির দ্রবণ এক প্রকার কি দ্রবণ? প্রকৃত দ্রবণ। কি দ্রবণ বেটা? এদিকে প্রকৃত দ্রবণ। আর প্রকৃত দ্রবণ টিন্ডাল এফেক্ট দেখায় না। তাছাড়া আর একটা জিনিস জানা হচ্ছে, প্রকৃত দ্রবণে কণার আকার কত হয়? 10⁻⁸ কম হওয়া উচিত। মানে মানে এর কণার আকার 10⁻⁸ কম হয়, কম হয় আর কি, বুঝতে পারলা? যার জন্য আলোর কে বিচ্ছুরিত করতে পারে না। টিন্ডাল ইফেক্ট মানে তো আলোর বিচ্ছুরণ, তাই না? নেক্সট, দুধ এক প্রকার কি? দুধ এক প্রকার ইমালশন, তাই না? ফেরিক হাইড্রক্সাইড সলকে তঞ্চিত করার জন্য কোনটি উপযোগী হবে? এবার বিষয়টা হলো তোমাকে এটা জানতে হবে যে ফেরিক হাইড্রক্সাইড কেমন ধরনের সল। ফেরিক হাইড্রক্সাইডটা কেমন ধরনের সল? এটা এক প্রকার ধনাত্মক সল। কি? ধনাত্মক সল। আর ধনাত্মক সলকে তঞ্চিত করার জন্য আমাকে লাগবে ঋণাত্মক তড়িৎ বিশেষ পদার্থ। আর এখানে ঋণাত্মক আছে, বাট সব থেকে আধানটা বেশি রয়েছে এর মধ্যে, কারণ এখানে যদি তুমি আধানটা ভাঙো তাহলে তুমি পাবে Fe(CN)(6) থার্ড ব্র্যাকেট উপরে -4, মানে এখানে আধানের মানটা বেশি, তার জন্য এইটা বেশি তঞ্চিত করবে। নেক্সট, সদ্য প্রস্তুত অদক্ষেপ থেকে তড়িৎ বিশেষ পদার্থ অ্যাড করে কোলেট বানানোর যে প্রক্রিয়া, এটাকে বলা হয় পেপটাইজেশন বা অপলয়ন।
আর যাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় অপলয়ক। সর্বোচ্চ স্ফুটনাঙ্গ বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ কোনটা? আমাদের জল এবং পারক্লোরিক অ্যাসিড। মনে রাখতে লাগবে সর্বোচ্চ স্ফুটনাঙ্গ বিশিষ্ট কারা হয়? মনে রাখবা ঋণাত্মক বিচ্যুতি যারা প্রদর্শন করে, কারা? ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন যারা করে, ঋণাত্মক বিচ্যুতি যারা প্রদর্শন করে তারা হলো কি বলবো, সর্বোচ্চ স্ফুটনাঙ্গ বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ দেখায়। বুঝতে পারলা? নেক্সট দেখো উপরের দিকে, নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আদ্র বিশ্লেষণ হয় না? দেখো আদ্র বিশ্লেষণের জন্য আমি বারবার বলেছি, আদ্র বিশ্লেষণ কারা হতে পারে? যাদের ডি অরবিটাল আছে, তাই না? ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, যাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে। ফ্লুরিনের ফ্লুরিনের ডি অরবিটাল থাকে না, কারণ ওর ইলেকট্রন বিন্যাস হয় 2s2 2p5 2d, এক্সিস্টই করে না, অর্থাৎ ডি অরবিটালে নেই, অর্থাৎ তাহলে আদ্র বিশ্লেষণ হবে না কে? NF3। কোন অ্যাসিডটি 3 প্রকার লবণ গঠন করে? আমাদের কোন অ্যাসিড 3 প্রকার লবণ তৈরি করে? উৎপন্ন হলো H3PO4। কারণ যখন একটা লবণ তৈরি করবে, যখন সোডিয়াম আসবে একটা হাইড্রোজেন কমবে, NH2PO4 একটা লবণ হলো। আবার একটা সোডিয়াম আসলো, Na2 হলো, একটা হাইড্রোজেন কমে গেল, PO4 হলো। আর একটা সোডিয়াম আসলো, Na3 হলো, হাইড্রোজেন একদম কমে গেল, উত্তর হলো NO2P4। 3 ধরনের লবণ তৈরি করতে পারে H3PO3, H3PO4। নাইট্রেট মূলকে বাদামি বলয় পরীক্ষা নির্ভর করে কোথা থেকে? নাইট্রেট মূলকের বাদামি বলয় পরীক্ষা নির্ভর করে কাকে থেকে? যে নাইট্রেট থেকে নাইট্রিক, কোথায়, নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইডে যে বিজারণ হয়, যে ওই এটা কেন হয় সেটাও বলে দিচ্ছি। দেখো আমরা জানি যে Fe প্লাস আয়ন, ঠিক আছে, আয়নকে নাইট্রেট আয়নটাকে কিসে কনভার্ট করে দেয়? কিসে কনভার্ট করে দেয়? এনওতে বিজারিত করে, তাই না? এনওতে কি করে দেয়? বিজারিত করে দেয় বলয় পরীক্ষায়। আর পরবর্তীতে ওটাই জল এবং NO2+ বাদামি জটিল যৌগ তৈরি করে। কি? বাদামি জটিল যৌগ তৈরি করে, তাই না? অর্থাৎ নাইট্রেটকে নাইট্রিক অক্সাইডে কনভার্ট করে, এই যে নাইট্রিক অক্সাইডকে, তাই না? নাইট্রেটকে কিসে কনভার্ট করে? নাইট্রিক অক্সাইডে কনভার্ট করে, বাদামি বলে। এবার নেক্সট আম্লিকতার ক্রম চেয়েছে। দেখো আমরা যদি H2S, H2TE, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তাই না, এবং টেলুরিয়াম, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এদিকে বন্ডটা এরকম ভাবে আছে, আস্তে আস্তে যত নিচে যাবো বন্ধন দৈর্ঘ্য, আস্তে আস্তে যত নিচের দিকে যাব, আস্তে আস্তে যত নিচে যাব বন্ধন দৈর্ঘ্য কি হবে বলো? বন্ধন দৈর্ঘ্য কি হবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ বন্ড লেন্থ কি হবে? বন্ড লেন্থ বৃদ্ধি পাবে। আর এইচটা টেলিউরিয়াম থেকে তো দূরে যাবে। তো অল্প আমরা যদি এনার্জি দিই তাহলে এইচটা H+ হিসেবে খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবে। তাহলে H+টা অতি দ্রুত কোথা থেকে বেরোচ্ছে? যাদের বন্ধন দৈর্ঘ্যটা জাদা। আর বন্ধন দৈর্ঘ্য কাদের জাদা? যারা নিচের দিকে রয়েছে। আর যাদের বন্ধনটা ভাঙতে আমাদের কম এনার্জি দিতে হবে, সেক্ষেত্রে H+টা বেরিয়ে যাবে, অর্থাৎ H2 টেলিউরিয়াম, তারপর H2S, দেন H2SE, H2S, অর্থাৎ টেলুরিয়াম, এটা 1 নম্বর অপশন। নেক্সট SS বন্ধন অনুপস্থিত, ঠিক আছে। S3O9 SS বন্ধন নেই, কারণ এটা এক প্রকার চক্রাকার বলয়াকার গঠন, পুস্তাকার, মানে চক্রাকার গঠন, এটা এক প্রকার কি গঠন? চক্রাকার। এখানে SOS আছে, এখানে SOS আছে, SS বন্ধন নেই। বুঝতে পারলা? SS বন্ধন নেই, বাট একটা আমি তোদেরকে করিয়ে দেখেছি যে SS বন্ধনটা দেখতে কেমন। অবশ্য করিয়েছি বা তোমরাও জানো, বিষয়বস্তুটা তেমনও কিছু না। যেমন তুমি ধরো H2SO5 এর কথা বলি, ডবল বন্ড এস, সিঙ্গেল বন্ড OH, ডবল বন্ড ও, এদিকে ও ও ও ও, কি আছে? এইচ থাকবে, তাই না? দুটো হাইড্রোজেন, দুটো এস, আর এদিকে 1 2 3 4, চারটা হচ্ছে না? 1 2 3 4, চারটা, এখানে 5টা অক্সিজেন আছে। তো আমার এখানে কোথায় ভুল হলো? আর দুটো হাইড্রোজেন আছে। আচ্ছা, প্রথম থেকে করতেছি, যখন করা শুরু করেছি তো করা শেষ করব, তাই না? যখন করতেছি তো করে শেষ করি জিনিসটা। দেখো আমরা জানি এস ডবল বন্ড কি হয়? অক্সিজেন, সিঙ্গেল বন্ড OH হয়, তারপর ডবল বন্ড অ্যান্ড দেন সিঙ্গেল বন্ড, এরকম আর কি এরকম আর কি ফর্মেশন হয় সালফারের। এবার সালফারের কি চেয়েছে? বলেছে সালফার দুটো আছে, কি আছে? সালফার দুটো আছে এবং অক্সিজেন আছে 5টা। তাহলে একটা কাজ করি, সালফার দুটো আছে যখন, তাহলে আরেকটা সালফার নিয়ে নিই, এখানে ডবল বন অক্সিজেন দিয়ে দিই, এদিকে OH দিয়ে দিই, তাহলে সালফার সালফার বন্ড করিয়ে দিলাম।
তাহলে এসএস বন্ড হয়ে গেল। এবার অক্সিজেন কটা আছে? অক্সিজেন কটা আছে বেটা? অক্সিজেন আছে তোমার হলো 4টা, আর আমি এখানে গঠন করলাম 5টা, তাই না? তাহলে এখানে হয়ে যাবে অনুপস্থিত বলেছে বেটা। ও, তাহলে এখানে এসওএস বন্ধন হয়ে যাবে, তাই না? এখানে কি হয়ে যাবে? এসওএস বন্ধন হয়ে যাবে, এখানে লোন পেয়ার আসবে। সে তো করিয়ে দিলাম, বিষয়টা আলাদা, কিন্তু উত্তরও বলে দিলাম যে উত্তরটা কি হবে, তাই না? তারপর নেক্সট, আর পরবর্তী যদি তুমি করতে চাও, ধরো H2S2O4, তো এক্ষেত্রে আরো সুবিধাজনক হবে, যেমন দুটো সালফার নিয়ে নিবা, ডবল বন অক্সিজেন দিয়ে দিবা, এদিকে একটা উইচ, এই হাতে একটা উইচ, এবার 4টা অক্সিজেন পূর্ণ হয়ে গেল, সিঙ্গেল বন্ড করাও, এ লোন পেয়ার হয়ে গেল। বুঝতে পারলা? এরকম ফরমেশন আছে। নেক্সট পরবর্তী পেজের দিকে চলে যাই, 13 হয়ে গেল, 2 নম্বর পেজ। বলছে কি বলেছে দেখো, ফ্লুরিন বলেছে একটি মাত্র জারণ সংখ্যা প্রদর্শন করায় ফ্লুরিনের সর্বোচ্চ তড়িৎনাদ ইলেকট্রন আসক্তি প্রদর্শন করে না। দেখো, ফ্লুরিন হলো 17 নম্বর গ্রুপের অন্তর্গত, এরা -1 জারণ সংখ্যা প্রদর্শন করে, এটা একদমই সঠিক। কিন্তু ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ফ্লুরিনের রয়েছে 2p অরবিটাল আর ক্লোরিন রয়েছে 3p অরবিটাল। 3p অরবিটালের সাইজটা 2p অরবিটালের থেকে কি বড়, যার কারণে ইলেকট্রন যখন প্রবেশ করবে 3p-তে আসবে, অর্থাৎ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, ক্লোরিন ফ্লুরিনে বেশি, বাট ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে প্রথম বিবৃতি ঠিক, বিবৃতি ঠিক, কিন্তু দ্বিতীয়টা কিন্তু ভুল বেটা, রিজনটা কিন্তু ভুল। ঠিক আছে, তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা ভুল। বুঝতে পারলা? অপশন সি। নেক্সট, কোনটি পিরামিডীয় গঠন দেখায়? প্রত্যেকটার গঠন তোমাকে আঁকতে হবে, আর তুমি জানো, আশা করি তোমরা আঁকতে পারবে। এবার বিষয়টা উত্তরটা আমি বলে দিই যে কোনটা পিরামিডীয় হয়। XeO3, XeO3 টাইপের, এটা হলো পিরামিডীয় গঠন টাইপের হয়। অন্যান্য গঠনও তোমরা করতে পারবে। XeF4টা কেমন হয়? ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন, এদিকে লোন পেয়ার এদিকে লোন পেয়ার, এটা বর্গাকার সামতুলিক, এরকম বিষয়। এবার নেক্সট, বন্ধন বিয়োজন এনথালপির সঠিক ক্রম। সব থেকে বন্ধন বিয়োজন এনথালপি কার বেশি, মানে কোন বন্ধনটাকে ভাঙতে আমাকে বেশি এনার্জি দিতে হবে তুলনামূলকভাবে? বলতে পারবা? বলবো ক্লোরিন। বলবা কি? ক্লোরিন। তারপর ব্রোমিন, তারপর ফ্লুরিন, অ্যান্ড দেন হলো আয়োডিন। বুঝতে পারলা কেন এরকম হচ্ছে? কারণ ফ্লুরিন, বুঝতে পারলা, ক্ষুদ্র, ক্ষুদ্র আকার, এক কথায় কি আকার? ক্ষুদ্র আকার। এবং ক্ষুদ্র আকারের জন্য ইলেকট্রন ইলেকট্রন কি বিকর্ষণ বেশি, আর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হওয়ার কারণে এদের ক্লোরিন এবং ব্রোমিন অপেক্ষা এদের বন্ধন বিয়োজন শক্তি কি হয়ে যায়? কম হয়ে যায়। বুঝতে পারলা? তো তার জন্য উত্তর হবে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, 1 নম্বর অপশন। 2 নম্বর, 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন, 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন। ঠিক আছে, চলো স্ট্রাকচারটা আমরা একটু অঙ্কন করি এদিকে, এদিকে 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 বোর্ডের দিকে দেখো। দেখো, 2 ক্লোরো বলেছে, তাহলে আমি স্ট্রাকচারটা আঁকা, ধরো এটা কার্বন, এদিকে CH3, এদিকে হাইড্রোজেন, এদিকে আবার CH3, আর এদিকে CH3, হাইড্রোজেন এবং ক্লোরিন। ঠিক আছে, বুঝতে পারলা? এটা হলো 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। এর মধ্যে কি দিয়েছি? ইথানলীয় কেওএইচ। তো ইথানলীয় কেওএইচ দিলে কি হবে? কিছুই না, বিশেষ কিছু না। এই ক্লোরিনটা যা ছাটাই দাও, KCl দিয়ে রিয়াকশন করে হাটায় দাও, তাহলে উৎপন্ন যেমন ছিল তেমনই, খালি শুধুমাত্র প্রোডাক্টটা হিসেবে এখানে Cl এর জায়গায় কে আসবে? OH আসবে। তাহলে কিন্তু নামটা কি হবে, তাই না? নামটা কি হবে সেটা আর কি কথা, তাই না বেটা? যে OH তো আসলে ঠিকই আছে, বাট এর 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 নামটা কি হলো? নামটা কি হলো? এবার কথাটা হলো, যখনই ওইচ আসবে এখানে, ওইচ যে আসবে, জিনিসটা কি এরকমই থাকবে? না, এখানে ওইচটা আসার পর এখানে কি হয় বলতো? 1 to শিফট হয়। শিফট বোঝো তো? টোটোমারিজম বোঝো তো? অর্থাৎ আমরা এইচটাকে যদি এইভাবে খুলে লিখি, এইচটাকে যদি এইভাবে খুলে লিখি, তাহলে পরবর্তীতে কি দেখাবে? এই বনটা কি বলে, খুলে এখানে আসবে, আর এই বন্ডটা এখানে খুলে এখানে চলে আসবে। অর্থাৎ পরবর্তীতে এটা একটা 2 মিথাইল বিউট 2 ইন স্থাপন করবে। 2 মিথাইল বিউট 2 ইন বানাবে। কি বানাবে? 2 মিথাইল বিউট 2 ইন বানাবে, তাই না? হয়ে গেল। নেক্সট, অর্থাৎ 2 মিথাইল বিউট 2 ইন। নেক্সট, CH3 বি আর KCN দিলে কি উৎপন্ন হবে? CH3 বি এর উপর KCN দাও, তাহলে KBr বেরিয়ে যাবে, উৎপন্ন হবে CN। সিন এর মধ্যে যদি তুমি জল দিয়ে দাও, তাহলে উৎপন্ন হবে CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড। ওর উপরে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, তাহলে এই অ্যাসিডিক গ্রুপটা অ্যালকোহলে কনভার্ট হবে,
CH3CH2OH, তাই না? অর্থাৎ আমাকে সি চাইছে, তাহলে হলো ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। নেক্সট আরএস নোমেনক্লেচার করতে বলেছে। দেখো আগে নাম্বারিং করো। নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কে নাম্বার পাবে? আমাকে অক্সিজেন নাম্বার পাবে 1, নাইট্রোজেন 2 এবং আছে 3। দেখো 1 থেকে 3-এ যাবো, তাহলে ক্লকওয়াইজ হচ্ছে 8। কিন্তু একটা বিষয় হলো, এই যে হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেনে আছে, তাহলে সুইচ করে এস করে দেবো। নেক্সট ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে আয়োডিন 1, ক্লোরিন 2, এটা 3। এটা ক্লকওয়াইজ আছে। আর ক্লকওয়াইজ আছে থাকলে আর থাকে, কিন্তু হাইড্রোজেন স্ট্রেট লাইন আছে, কোনো সমস্যা নেই, তাহলে উত্তর হবে এস এবং আর। তারপর হচ্ছে শুষ্ক ইথারের উপস্থিতিতে ক্লোরোবেনজিনের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় ডাইফিনাইল উৎপন্ন হয়। আবার কি বললাম? শুষ্ক ইথারের উপস্থিত ক্লোরোবেনজিনের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় ডাইফিনাইল উৎপন্ন হয়। দেখো দুটো ফিনাইল যখন উৎপন্ন হয়, মানে ডাইফিনাইল তো না, মানে বাইফিনাইল উৎপন্ন হয় এক কথায়। বাইফিনাল ঠিকই আছে, বাইফিনাল ডাইফিনাল। তো এটা হলো, এটাকে বলা হয় ফিটিক বিক্রিয়া। কি বিক্রিয়া? ফিটিক বিক্রিয়া। যখন দুটো ফিনাইল গ্রুপ আসে তো ওটা ফিটিক গ্রুপ। বাট একটা যদি মানে রিং সিস্টেম আর একটা এমনি অ্যালিফেটিক গ্রুপ থাকে, তাহলে ওটাকে আমরা বলবো উডস ফিটিক বিক্রিয়া। কি? উডস ফিটিক। বাট এখানে ফিটিক বিক্রিয়া হবে। নেক্সট SN2 বিক্রিয়া সব থেকে বেশি সহজ কোথায় হবে? দেখো SN2 বিক্রিয়া সব থেকে সহজ কোথায় হয়? 3 ডিগ্রি থেকে। 3 ডিগ্রিতে ভালো হয়, তারপর 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রিতে ভালো হয়, তাই না? SN2, তাই না? মার কানে করে মার। 3 ডিগ্রিতে হয় সব থেকে বেস্ট, হয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এবং তার আগেও হলো মিথাইল গ্রুপ দেখতে লাগে। মিথাইল গ্রুপ থাকলে খুব দ্বারা মানে খুব হাই লেভেলে তাদের রিয়াকশন করবে। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ এটা 3 ডিগ্রি, নাকি না? এই যে আমি দেখতে পাচ্ছি মিথাইল ব্রোমাইড, তাহলে উৎপন্ন হবে SN2, এখানে উৎপন্ন হবে। নেক্সট তারপরে কি বলেছে? প্রধান বিক্রিয়াজাত পদার্থ HI। HI যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? HI যদি বিক্রিয়া করে, তাহলে এখানে আসবে, বন্ডটা ভেঙে দিই, এখানে একটা এইচ দিই, এদিকে আই দিয়ে দিই, তাহলে উৎপন্ন হলো বেনজিন, এদিকে CH2 অ্যান্ড দেন আই, আর এদিকে পড়ে থাকলো CH3OH, তাই না? CH3OH এবং CH2I। নেক্সট ঘরের তাপমাত্রায় লুকাস বিকারক কোন অ্যালকালটি তৎক্ষণাৎ অস্বচ্ছ তৈরি করে? দেখো 3 ডিগ্রির সাথে আর লুকাস বিকারক বিক্রিয়া তাড়াতাড়ি করে, টার্বিডিটি উৎপন্ন করে। 3 ডিগ্রি খুঁজতে হবে তোমাকে। তুমি যদি 3 ডিগ্রি খুঁজতে পারো তাহলে হয়ে গেল। এর মধ্যে তোমাকে 3 ডিগ্রি খুঁজতে হবে। হোমওয়ার্ক তোমরা করবে, এই অ্যালকোহলগুলোর মধ্যে কোনটা 3 ডিগ্রি। আর যদি 3 ডিগ্রি তুমি খুঁজতে পারো, তাহলে হয়ে গেল বিষয়টা, আর কোনো তেমন বিষয় নেই। নেক্সট অ্যালকোহল মানে ফেনলের মধ্যে যদি জিঙ্ক দাও, তাহলে উৎপন্ন হবে আমাদের, ফেনলের মধ্যে তুমি যদি জিঙ্ক দাও তাহলে কি উৎপন্ন হয়? জিঙ্ক কি করে? জিঙ্ক অক্সাইড নিয়ে নেয়। কি করে? জিঙ্ক অক্সাইড তৈরি হয়, আর তৈরি হয় উৎপন্ন আমাদের বেনজিন রিং, ঠিক আছে? এই বেনজিন রিংয়ের মধ্যে যদি CH3Cl দাও অনাদ্র এল সেলের উপস্থিতিতে, তাহলে গ্যাটার কি বলে, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন হবে, উৎপন্ন হবে টুলুইন। কি হবে উৎপন্ন? টুলুইন। এই টুলুইনের উপর যদি ক্ষারীয় KMnO4 দাও, তাহলে উৎপন্ন হবে আমাদের বেনজোইক অ্যাসিড, উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড। নেক্সট ফেনলের মধ্যে NaOH এবং CCl4 রাইমার্টিমান বিক্রিয়া, কার্বক্সিলেশন বিক্রিয়া, কি উৎপন্ন হয়? স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? স্যালিসাইলিক অ্যাসিড। বেনজিন, তার উপর ফেনল, এবং তার অর্থ পজিশনে COOH, স্যালিসাইলিক অ্যাসিড। ইথানল প্রস্তুতি কোন বিক্রিয়ক যুগ্ম সব থেকে উপযোগী? এক কথায় ইথানলের জন্য সব থেকে উপযোগী 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল খোঁজো, সব থেকে বেস্ট আর কি। মানে 1 ডিগ্রি অ্যালকোহল বলতে যে কি বলবো ওটাকে, 1 ডিগ্রি অ্যালকোহলই ঠিকই আছে। এবার বিষয়টা হলো সব থেকে বেস্ট হলো তোমার CH3MgI, CH3MgI এবং ACH, কারণ CH3MgI ওর সাথে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় CH3CH2OH। নেক্সট স্তম্ভ মেলাতে বলেছে। আচ্ছা বলে তো জুইটার আয়ন কি হবে? এক প্রকার প্রশমৌন, বুঝতে পারলা? আর গ্লোবিউলার আর বর্তুলাকার প্রোটিন এক প্রকার কি হবে? জলে দ্রাব্য এরা, জলে অদ্রাব্য না, এরা জলে দ্রাব্য এবং গোলাকার হয়। নেক্সট গ্লুকোজের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? গ্লুকারিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? গ্লুকারিক অ্যাসিড উৎপন্ন হয়, বা স্যাকারিক অ্যাসিডও বলে। নেক্সট থাইমেনে দুটো হাইড্রোজেন বন্ধনের সাথে, কি বলেছে? থাইমেনে বন্ধনে হাইড্রোজেন সাথে কি যুক্ত থাকে? মনে রাখবা, A ডবল বন্ড T, G ট্রিপল বন্ড C, এর সাথে T, G এর সাথে C, আর এগুলো সব হাইড্রোজেন বন্ধন, বুঝতে পারলা? ডবল বন্ড বা ট্রিপল বন্ড না বেটা। অবিজারক সুগার কোনটি? অবিজারক সুগার সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ আছে, উত্তর হবে সুক্রোজ, অবিজারক সুগার, ঠিক আছে?
অ্যামাইনো অ্যাসিডগুলি কঠিন অবস্থায় থাকে এবং গলনাঙ্কের মান বেশি হয়। ঠিক আছে, এবং অ্যামাইনো অ্যাসিডের অণুগুলি দ্বিমেরু আয়ন রূপে কি বলেছে, আয়ন রূপে অবস্থান করে। একদম সঠিক, মানে বিবৃতি সঠিক এবং আটটাও সঠিক, কারণ অ্যামাইনো অ্যাসিড দ্বিমেরু আয়ন হিসেবে যেটাকে যেটাকে বলে আমরা জুইটার আয়ন, তাই না? জুইটার আয়ন হিসেবে অবস্থান করে। করে কি করে না? একদম সঠিক বলেছে। নেক্সট 31 হয়ে গেল। আমরা পরের পেজে যাই, দেখো কি বলেছে। অসংখ্য মনোমার পরপর যুক্ত হয়ে উচ্চাণবিক গুরুত্বযুক্ত পলিমার গঠন করেছে। পলিমার বিভিন্ন ভাগে ভাগ করা হলো। পলিমারের মূলত দ্রুত এবং সংগঠন বিক্রিয়া উৎপন্ন হয়। সংগঠন পলিমারেশনে কোন অণু অপসারণ ঘটে? আচ্ছা, অপসারণ ঘটে জলে হয়, জল বেরিয়ে যাবে ওটা। নেক্সট, নাইলন 6। নাইলন 6 এক প্রকার সংঘনন পলিমার। পলি আইসোপ্রিন। পলি আইসোপ্রিন এক প্রকার জুতো পলিমার, কিন্তু প্রাকৃতিক। জুতো পলিমার কিন্তু প্রাকৃতিক, কৃত্রিম না। কৃত্রিম না, বুঝতে পারলা? কৃত্রিম তাহলে কি হবে? কৃত্রিমটা হবে তোমার কি বলবো, বুনা এস। আর সেলুলোজটা হবে সংগঠন কিন্তু কৃত্রিম। এটা জৈব বিশ্লেষ্য। নাইলন 2 নাইলন 6 এটা হলো জৈব বিশ্লেষ্য। কোনটা? পলিএস্টার পলিমার। পলিএস্টার মানে এস্টার বন্ধন দেখা যায়, বুঝতে পারলা? সেটা হলো ডেক্রনে দেখা যায়। কোথায়? ডেক্রনে দেখা যায়। আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, ধন্যবাদ আজকের জন্য। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। বাই।